নেক্সট ক্যান্ডিডেট কে আসা? তাড়াতাড়ি ভিতরে আয়। মে আই কাম ইন স্যার? তার মানে আমি কি ভিতরে আসতে পারি? এই বান্দর, আমি তো তোর ভিতরে আসার জন্য ডাকলাম। স্যার আমি বসে পড়লাম। এই বাদর, আমি কি তোকে বসতে বলছি? তাহলে স্যার উঠে পড়লাম, এবার তো খুশি আপনি? এই বান্দর, বসে বস। ভেরি ভেরি মানে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আরে ওই বাদর, স্যারের লোকে কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষা কি তোর মধ্যে নাই? কি বললেন স্যার, আমার মধ্যে শিক্ষা নাই? আরে আমি সায়েন্স থেকে আর্টসে গিয়ে পিএইচডি করেছি। কি বলছেন আমার মধ্যে শিক্ষা নাই? হ্যাঁ, কি বললি? তুই সায়েন্স থেকে আর্টসে গিয়ে পিএইচডি করেছিস? তাহলে আমি বলছি কি? আচ্ছা, তুই পাগল না মহাপাগল, এই দুটার মতো একটা বলতো দেখি। স্যার আমি কেন পাগল হব? পাগল হব আপনার বাবা। আমি শুধু এটাই জানি যে আমি হলাম দিদির দূত। জয় বাংলা, জয় বাংলায় শুধু আমার দিদিকেই চায়। এই, তুই কোথায় থেকে এসেছিস সেটা আমাকে আগে বলতো। স্যার আই এম ফ্রম বিগেস্ট এডুকেটেড ওয়েস্ট বেঙ্গল। স্যার এক কথায় গোদা বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। এতক্ষণে সে বুঝতে পারলাম, সেই জন্য তো তখন থেকে পাগলের মতো করছিস। স্যার কিছু বললেন? না না, কিছু বলিনি। স্যার আই এম প্রাউড, মানে আমি গর্বিত আমার এই পশ্চিম বাংলাকে নিয়ে। সবই তো বুঝলাম, তা পশ্চিম বাংলাকে নিয়ে এত গর্বিত হওয়ার কারণ কি? পশ্চিম বাংলায় কি আব্দুল কালাম স্যার না সুভাষচন্দ্র বসু স্যারের মতো মানুষ আছে? দেখো তাহলে বুঝো কাণ্ড। স্যারে কয় কি? স্যার আব্দুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু এরা আবার কারা? আমি যে মহান মানুষের কথা বলছি তার দ্বারা এই পৃথিবীর দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। ও বাবা, তাই নাকি? এরকম মানুষ পশ্চিমবঙ্গে আছে? আমার তো আগে জানাই ছিল না। স্যার একটা কথা জানেন তো, রতনে রতন চিনে, ঢেঁড়সে ঢেঁড়স চিনে। তাহলে স্যার আপনারা কিভাবে চিনবেন? এই বান্দর, তুই আমারে ড্রেস বললি? তা কি বলবো স্যার, ওরকম মহান মানুষকে আপনারা চিনেন না। আর এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, আব্দুল কালাম স্যার এদেরকে তো ভালো করে চিনেন। সত্যি স্যার আপনাদের কাণ্ড দেখে না আমার ভিতরটা একবারে জ্বলে যায়। বেশ বেশ, এখন এসব স্যার, এবার বলতো বাবা, সেই মহান মানুষটাকে। তিনি হলো মমতা দিদি। সেই স্টেজে উঠলে মাইক কাঁপে, শ্রোতারা হাসে আর বিরোধীরা কাঁদে। সে আঁকতে পারে, গান গাইতে পারে, তার চেয়ে বড় বিষয় হলো মধ্যে মধ্যে বলতে পারে খেলা হবে বলে জ্বর তুলে দিতে পারে। সে আর কেউ নয়, আমার আপনার সেই মাননীয় মমতা দিদি। তাহলে এই সেই মহান মানুষ যারে নিয়ে তোরা এত গর্বিত? এই যে স্যার আপনি চিনে গেছেন, এটাই আমার গর্বিত মানুষ। ওই বান্দর ছাগল, আমার সাথে ফাজলাম কি করিস? স্যার ফাজলাম কি কেন? সেটা সত্যি, সেটাই তো বললাম আপনাকে। সব বেদব, যে রাজ্যের শিক্ষা নাই, নারীদের সুরক্ষা নাই, তারে নিয়ে আবার গর্বিত। রাজ্যটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, তারে নিয়ে আবার এত লেকচার মারছিস, তার শরম করছে না? ওই তো স্যার আমার এটাই আফসোস, খালি আপনার চাকরি আর শিক্ষাটা দেখলেন, এত এত যে বটা দিচ্ছে সেটা আর দেখলেন না। চুপ বান্দর কোথাকারের। স্যার আপনি বাদর, এই যে রূপশ্রী শুভশ্রী কন্যাশ্রী যে বটা দিচ্ছে সেটার বিষয়ে কিছু বলেন তো দেখি। আরে তোর লজ্জা করছে না? সামান্য কিছু বতা পাইয়া এরম লেকচার মারছিস? স্যার হাসালেন, লজ্জা কি বস্তু আমি বুঝতে পারি নাই, কারণ আমি দিদির দূত। লজ্জাও এখনো আমাদের দেখে লজ্জা পায়। তোরা আর তোর দিদি যে কত বেহায়া সেটা আর আমার জানতে বাকি নাই। স্যার আপনাকে একটা কথা বলছি, আপনি আমার বিষয়ে যা বলবেন বলেন, কিন্তু আমার মাননীয় দিদির বিষয়ে একটা কিছু খারাপ কিছু বলবেন না। বান্দর কোথাকার। কেন রে, বললি কি করবি? আমাকে ধরে মারবি? চুটিয়ে পিছে লাল করে দেব। স্যার একটা কথা কান খুলে মনে রাখবেন, আমরা হলাম দিদির দূত। আমাদের মাননীয় দিদির বিষয়ে কোনোদিন খারাপ করে কিছু বলবেন না। আচ্ছা, তুই যে আমাকে বললি তোদের পশ্চিমবাংলা বলে ভারতের 1 নম্বর রাজ্য, হ্যাঁ স্যার, সেটা একবার কেন 100 বার বলবো। তাহলে তোকে পশ্চিমবঙ্গ যদি 1 নম্বর রাজ্য, তাহলে আমাদের ছোটখাটো রাজ্য কি করতে এসেছিস? স্যার কি আবার করতে এলাম? চাকরি ইন্টারভিউ দিতে আসলাম। কে তোদের অত 1 নম্বর রাজ্য, ওখানে কি চাকরি ইন্টারভিউ হয় না? স্যার হয় না বলাটা ভুল হবে, ওখানে হয় আবার হয়ও না। এ আবার কেমন কথা রে? স্যার যখন মন যায় তখন ইন্টারভিউ হয়,
আবার যখন মন যায় না তখন ইন্টারভিউ হয় না স্যার। আবার যারা চাকরি পায় তাদের আবার চাকরি চলে যায় স্যার। হে হে। এসব আবার কি বলছিস? যারা চাকরি পায় শেষে আবার চাকরি চলে যায়? আমার তো মাথায় কিছু ঢুকছে না। স্যার আমরা দিদির দুধ হই, আমাদের মাথায় কোনোদিন ঢুকে নাই, আপনি আবার কোথাকার কি? স্যার স্যার এসব ছাড়ুন, এখন আমি যা করতে এসেছি সেটা করুন। আরে তুই তো দিদির দুধ, তুই আবার চাকরি নিয়ে কি করবি? চাকরি নিয়ে আমি কি করব কি না করব সেটা নিয়ে আমাকে বলবেন না, এখন আমার ইন্টারভিউটা নিন। বেশ ঠিক আছে, তাহলে আমি তোকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ স্যার অবশ্যই করুন। এখন একটা কথা কান খুলে মনে রাখ, আমি যা প্রশ্ন করব তুই যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর চাকরি হবো। বেশ ঠিক আছে স্যার, এবার আপনি প্রশ্ন করুন। তুই যদি পশ্চিমবঙ্গ থেকে এসেছিস তাহলে তো পশ্চিমবঙ্গ নিয়ে তোকে প্রশ্ন করতে হবে। বাহ বেশ, তাহলে তো স্যার আমি 100% চাকরিটা পেয়ে গেলাম। বেশ বেশ, আগে প্রশ্নের উত্তরগুলো দে তো, তার বাদে দেখছি। বলতো পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? স্যার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বাহ বাহ, বেস্ট, সঠিক অ্যান্সার। এবার বলতো কত সালে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হয়েছিল? ওই তো স্যার যেদিন আমার মাননীয় দিদি ভোটে জিতেছিল। বান্দর কোথাকারের, ফাজলাম কি করার জায়গা পাচ্ছিস না? স্যার আমি তো ঠিকই বললাম। চুপ, বান্দর কোথাকারের। এবার বল পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি? স্যার এই প্রশ্ন তো খুবই সহজ। স্যার পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হলো খেলা 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 হবে। হ্যাঁ, পশ্চিম বাংলার সরকারি ভাষা খেলা 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 হবে। হ্যাঁ স্যার, কে আপনি জানেন না? দেখ এবার আর ফাজলাম কি মারবি না, এবার সঠিক উত্তর দিবি। হ্যাঁ স্যার, এবার জিজ্ঞাসা করুন। এবার বল পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি? স্যার এটা তো একবারে জলের মতো সুধা। স্যার পশ্চিমবঙ্গ রাজ্যের ফুলটি হচ্ছে টিএমসির ফুলটা। হ্যাঁ কি বললি? পশ্চিমবঙ্গ রাজ্যের ফুলটি হচ্ছে টিএমসি ফুলটা? হ্যাঁ স্যার এটাই সত্যি। সি 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 সি, এ কি গাদার পালায় পড়লাম রে, এত দিকে একটা মস্ত পাগলা। স্যার কিছু বলছেন নাকি? না না না, আমি তো কিছু বলিনি। আরে তোকে পশ্চিমবঙ্গ কি কোনো শিল্পী আছে? হ্যাঁ স্যার কি বলছেন, পশ্চিমবঙ্গ তো এখন শিল্পর দিক দিয়ে 1 নম্বর রাজ্য। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার, তাহলে বলছি কি? আচ্ছা তাহলে বলতো তোকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিল্প কোনটা? স্যার আমার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিল্প হচ্ছে চপ শিল্প। হ্যাঁ, চপ আবার শিল্প? এ কথা তো আমি কখনো শুনিনি। হ্যাঁ কি বলছেন স্যার, এই চপ শিল্পই তো আগামীকালকে দেশের ভবিষ্যৎ হবে। আচ্ছা, এই চপ শিল্পটা কে তৈরি করেছে? কে তৈরি করবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া। আচ্ছা, এই চপ শিল্পটা কেমন, এটার বিষয়ে কিছু ব্যাখ্যা করতে পারবি? স্যার ব্যাখ্যা কেন করবো, চপ শিল্পীর বিষয়ে একটা রচনা পড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই কর, শুনে দেখি চপ শিল্পটা কিরকম। স্যার বাংলার ইতিহাসে আমরা অনেক শিল্পের কথা শুনেছি, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প ইত্যাদি, কিন্তু এর মধ্যে যুগান্তর শিল্প হলো চপ শিল্প। আর এই চপ শিল্পের প্রতিষ্ঠাপক পরিচালক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই চপের আবিষ্কার কোথায় থেকে হলো সেটা আগে শুনুন স্যার। ঠিক আছে, একটু বুঝায় বলতো দেখি। বাংলার এক যুবক চাকরি খুঁজে ঘুরতেছিল, আর সেই সময় তার সামনে আবির্ভাব হলো আমাদের মাননীয় দিদি। দিদির মুখে এক বিখ্যাত হাসি, আর দিদি জিজ্ঞাসা করলেন কিরে চাকরি পাচ্ছিস না? আর সেই যুবকটা দিদির দিকে হা করে তাকিয়ে বলল, না দিদি চাকরি পাচ্ছি না। দিদি তখন বুক ফুলিয়ে বললেন, চাকরি নাই তাতে কি হয়েছে, এবার থেকে চপ বাজা শুরু কর। তখন থেকে আরম্ভ হলো এই চপের যুদ্ধ। দিদির এই কথাটা শোনার লগে লগে যুবক যুবতী যে নতুন জীবন ফিরে পেলে, আর সবাই চপ বাজা শুরু করলো আর চাকরিকে ভুলে গেল। চপ বাজাটা তাদের জীবনে এক লক্ষ্য হয়ে দাঁড়ালো, আর তারা বুঝতে পারলো দিদি তো ঠিকই বলেছে, একটা চপের দাম 5 টাকা, আর যদি 200 চপ বেচতে পারে তাহলে হবে 1000 টাকা, আর এটা হয়ে দাঁড়াবে মাসে 30,000 টাকা। তাই যুবক যুবতীরা পড়াশোনা বাদ দিয়ে চপ বাজার শুরু করলো।
ছেলে মেয়ের এই সব শিল্পের উপরে আগ্রহ দেখে দিদি একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান খুললে আর তার নাম রাখলেন সিবিইউ। সিবিইউ এটা মানে কি রে? স্যার, সিবিইউর ফুল ফর্ম হচ্ছে সব বাংলা ইউনিভার্সিটি। হ্যাঁ, সব বাংলা ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। এখানে সব নতুন নতুন ডিপার্টমেন্ট আছে, যেমন সব ইঞ্জিনিয়ারিং, এখানে কড়াই তেলের ক্যালকুলেশন শেখানো হয়। সব ম্যানেজমেন্ট, এখানে কাস্টমারের জন্য কাঁচা লঙ্কা ফ্রি দিবে না নাই সেটা শেখানো হয়। চপোলজি, এখানে আলু পেঁয়াজ মিশ্রণ শেখানো হয়। আর হলো চপ ফাইন্স, এখানে 2টা চপ কিনলে 1টা চপ ফ্রি, সেটার বিষয়ে হিসাব শেখানো হয়। আর এসব ডিপার্টমেন্টে পড়ানো শেষে একটা করে ডিগ্রি দেওয়া হয়। হ্যাঁ, বলিস কি রে তুই? এখানে তাহলে ডিগ্রি দেওয়া হয়? হ্যাঁ স্যার, অনেক ডিগ্রি দেওয়া হয় এখানে। মানে বিশপ মানে ব্যাচেলর অফ শপ, এম শপ মানে মাস্টার অফ শপ, আবার এখানে তো কেউ কেউ পিএইচডি করছে। তবে যাই হোক স্যার, সবের চেয়ে বেশি প্রভাব পড়েছে আমাদের রাজনীতিতে। সেটা আবার কিবা করে? কারণ স্যার এখন আর নেতারা বলে না রাস্তাঘাট করবে, চাকরি বাকরি দিবে। এখন শুধু একটাই স্লোগান শোনা যায়, সব আছে যদি সব আছে। এখন ভোটের সময় মানুষকে ভোটও খুঁজে না, বরং নেতাদের জিজ্ঞাসা করে কোন দলে কতটা চপ দিবে। যে দল বেশি চপ দিবে সে দল 100% ভোটে জিতবে। স্যার, সব কেবল বাংলাতে আটকে নাই, এই সব বাইরের দেশও ছড়িয়ে পড়েছে। যেমন এই শিল্প লন্ডনে খোলা হয়েছে, যার নাম রাখা হয়েছে বেঙ্গল চপ হাউস। এটা নিউ ইয়র্কেও খোলা হয়েছে ইউনাইটেড স্টেট অফ চপ নামে। আর দুবাইতে খোলা হয়েছে বুট চপ খলিফা নামে। স্যার, এই চপ শিল্পের সবচেয়ে 3টা বড় উপকারিতা আছে। হ্যাঁ, কি উপকারিতা আছে রে, বলতো দেখি। নম্বর 1, চাকরি সব ফ্রিতে হচ্ছে। বেকার যুবক যুবতীরা চপ বাঁচতে বাঁচতে কর্মসংস্থাপন খুঁজে পাচ্ছে। নম্বর 2, অর্থনৈতিক সচল হচ্ছে। চপ খেয়ে মানুষ খুব এনার্জি পাচ্ছে, ভোট মিটিং সব জমে যাচ্ছে। আর নম্বর 3, বন্ধুত্ব বাড়ছে। একটা চপ ভাগ করে খেলে নিজেদের মধ্যে ঝগড়াঝগড়ি সব মিটে যাচ্ছে, আর বন্ধুত্ব হুর হুর করে বাড়ছে। স্যার, সবচেয়ে গর্বের বিষয় কি জানেন স্যার? হ্যাঁ, এতে আবার গর্বের বিষয় আছে? হ্যাঁ স্যার, শুনছি নাকি বিদেশে মমতা চপ লিমিটেড খুলতে যাচ্ছে। আর এই চপ শিল্প অতি শীঘ্রই ইউরোপ আমেরিকা ছড়িয়ে পড়বে। তখন চীনের নুডলস, ইতালির পিৎজা আর আমার ভারতের মমতার চপ বিখ্যাত হবে। আর স্যার, হালকা ভাবে শুনলাম নাকি ইউনেস্কো এটা বিশ্ব বাণিজ্য করতে খুঁজেছে। হ্যাঁ, কেন রে, এটা আবার কিসের জন্য? কারণ স্যার, মানুষের চপ খেয়ে রাজনীতি বাণিজ্য সব দিকে এনার্জি পাচ্ছে। আর আমার সবচেয়ে দৃঢ় বিশ্বাস, আমার এই ওয়েস্ট বেঙ্গলের চপ শিল্প বিশ্বের এক অন্যতম চপ শিল্প হয়ে পড়বে। আর এটা যেদিন হবে, বাঙালিরা তখন গর্বভাবে বলতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় শিল্প হচ্ছে চপ শিল্প। ওরে বাবা রে, এটা আবার কেমন শিল্প রে? তোর শিল্প রচনা শুনে আমার মাথাটা পিন পিন করে ঘুরছে রে। এবার আমি পাগল হয়ে যাব রে। স্যার 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 স্যার, ও স্যার কি হলো আপনার? আপনি উঠুন। ও স্যার কি হলো আপনার? উঠুন। হে গাইস, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্যার তো বেহুশ হয়ে পড়ে গেছে, আর এখন আমি এখান থেকে লাহে করে কেটে যাই।